নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। ফোন ইন অনুষ্ঠান, ফোন আসবে। লাইভ অনুষ্ঠান যেহেতু আমার খুব কম করা হয়, তাই জন্য আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো কথা বলে টাইম ওয়েস্ট করতে চাই না। যেহেতু এই 25 মিনিট আপনাদের সাথে আমার কথাবার্তা হবে, আপনাদের অনেক কৌতূহল রয়েছে, অনেক কিছু জানার আছে, সেগুলো যতটা সম্ভব আমি জানাবার চেষ্টা করব। তাই জন্য এখানে অহেতুক সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির নিয়ম হ্যান ত্যান এইগুলো বলে আমি টাইম ওয়েস্ট করতে চাই না। প্রথম ফোনটা চলে এসছে, দেখি। নমস্কার। নমস্কার স্যার, আমার প্রণাম নেবেন। আপনার অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। আপনি আর সকল অ্যাস্ট্রোলজারের মতন আপনাকে মনে হয় ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। স্যার আপনি কিন্তু পুরো ডিফারেন্ট। মানে তুমি কি শুনতে পাচ্ছ না? ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলো। আমি দু একটি কথা, আপনার যে প্রেডিকশন পুরো আলাদা রকমের। অন্যান্য ঠিক আছে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলো। হ্যাঁ স্যার। তুমি তো তোমার প্রেডিকশন করতে চাও? না স্যার, আমি প্রেডিকশন করতে চাই না। আমার তাহলে কার প্রেডিকশন করতে চাও? আমার বোনের মতো, মানে আত্মীয় আর কি, তার প্রেডিকশন করতে চাই স্যার। ঠিক আছে, তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলো। হ্যাঁ। প্রথম ফোন আমার নয়, অন্য আরেকজনের। 1998 সালে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। লাস্ট বারের মতন বললাম, ফোনটা এবার কেটে দেবো। বলছি তো স্যার, 20 জুন 1998 সকাল 7টা, পূর্ব বর্ধমানে জন্ম। আমার আত্মীয় বলতে পারে, মানে আত্মীয়র মতন আর কি ভাই। 726369 কানেকশন 663। আপনি একদম ডিফারেন্স, এবং আপনি গ্রহ নিয়ে। এবার আরেকবার আস্তে আস্তে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা বলো, আমি এখন মিলিয়ে নিই। 20 জুন 1998 সকাল 7টা, পূর্ব বর্ধমানে ওনার জন্ম। স্যার দু একটি কথা, মানে আপনি যেভাবে বুঝিয়ে দেন একটা জিনিস হচ্ছে কেন হচ্ছে, সেটা আপনি যেভাবে বুঝিয়ে দেন। এই ভদ্র মহিলা তোমার কে হন? আমার ওই আত্মীয়র মতন স্যার। আমি প্রশ্ন করছি, এই ভদ্র মহিলা তোমার কে হন? কে হন? বললাম আমার আত্মীয়র মতন, মানে ওই আত্মীয়ই বলতে পারে। একবার বোনের মতন, একবার আত্মীয়, আমি বুঝে উঠতে পারছি না। প্রথমে আসলে আমি নার্ভাস হয়ে গেছিলাম, তাই বোনের মতন হন, তার মানে বোন কথাটা এখানে রয়েছে কিন্তু। হ্যাঁ, কিন্তু আমি প্রথমে, তাই তো, বোন কথাটা রয়েছে। বোন মানে জানো তো কি? হ্যাঁ, প্রথমে আসলে নার্ভাস হয়ে গেছিলাম। মানে এটা জানো তো? হ্যাঁ স্যার জানি। আসলে প্রথমে নার্ভাস হয়ে গেছিলাম বলে বোনের মতন বলেছিলাম। আমার ওই একবার আত্মীয়র মতন, একবার বোনের মতন। আত্মীয়র মতোই হন, বোনের মতন। তুমি এই জাতিকাটি হ্যাঁ স্যার, বিবাহ নিয়ে জানতে চাইছো, এটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। বিবাহ নিয়ে জানতে চাইছো। হ্যাঁ, ওর বিবাহিত জীবনটা কেমন হবে, ও কি, এবং পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি বারবার ধরে বলেছি না, আমাকে ফাঁকি দেবার চেষ্টা করো না। আমার চোখকে, আমার বুদ্ধিকে, আমার সিক্স সেন্সকে কখনো কেউ ফাঁকি দিতে পারেনি। এই মেয়েটিকে তুমি বিবাহ করতে চাও কি? আমার কাছে লুকিও না, কিন্তু এই মেয়েটিকে তুমি বিবাহ করতে চাও। সেই কারণের জন্যই এই মেয়েটি সম্পর্কে তুমি জানতে চাইছো। মানে বিবাহ করলে তোমার ঠিক হবে, ভালো হবে না খারাপ হবে, এই নিয়েই তো তোমার আসল কোয়ারিজ গুলো, এই নিয়েই তো। হ্যাঁ স্যার, আসলে আপনার কাছে লুকানোটা অসম্ভব, আমি জানি স্যার। মানে একদমই ঠিক ধরেছেন স্যার। আসলে যাকে তুমি বিবাহ করবে সে আমার আত্মীয় একবার, সে আমার বোনের মতন একবার। বোন কাকে বলে বোঝো? বোনের মতন। হ্যাঁ, বোন কাকে বলে বোঝো? বোন কাকে বলে? নার্ভাস হয়ে গেছিলাম সিস্টার। আমি জানি। তোমরা তো আবার বাংলা বোঝো না, ইংরাজি বোঝো। না না, আমি বাংলা। বোন কাকে বলে, সিস্টার কাকে বলে? স্যার বোনের মতন, অথচ আমি তার সাথে বিবাহ নিয়ে তুমি তোমার আসল কোয়ারিজ গুলো, বিবাহ নিয়ে তোমার লজ্জা করা উচিত। স্যার আসলে আমি ফোন কোনোদিন কোনো অ্যাস্ট্রোলজারকে ফোন করিনি তো, আর আপনাকে আমি ভয়ও পাই, তাই জন্য আমার মানে মুখ থেকে ফসকে বেরিয়ে গিয়েছিল স্যার। এই একটা কথাই তো শুধু শিখেছো, আমাকে ভিলেন বানিয়ে। আর কতদিন তোমরা চলবে? আসলে আপনাকে ভয় তো সবাই, আমাকে ভিলেন বানিয়ে আর কতদিন তোমরা চলবে? আমি প্রথমে একটিবারও কি টিক্কা চাকরি করেছি যে তুমি মিথ্যে কথাটা বললে? যার সাথে বিবাহ নিয়ে
তুমি প্ল্যানিং করছো, তাকে বোনের মতন বলছো। স্যার ভয়তে বল বেরিয়ে গেছে, আমি প্রথমে বললাম হয়তো স্যার, তাই জন্য আমি দুঃখিত স্যার। বললাম 611 কানেকশন 96 কানেকশন 9631। আমি তো পরিষ্কার যেটা লক্ষ্য করতে পারছি যে এই মেয়েটির সাথে তোমার দিদি আছে কি? তোমার দিদি আছে? হ্যাঁ আমার দিদি আছে। তোমার তো বোনও আছে, যেটা আমি লক্ষ্য করতে পারছি হ্যাঁ, আমার বোন ডেফিনিট আছে। ভাবে। আমার বোন আমি এর দ্বারাই ক্যালকুলেশন কিভাবে করছি, তার কারণ এই মেয়েটির সাথে তোমার দিদির কিন্তু কোনো না কোনো ভাবে আত্মীয়তার সম্পর্ক আপনার রয়েছে। prediction কিন্তু মারাত্মক, একদম না, না। ঠিক, একদম আপনি মানে সত্যি সত্যি তুমি মানে আবার ভেবে বসো না যে এটা কোনো মিরাকেল ম্যাজিকের গল্প বলছি। না স্যার, পুরোটাই ওরকমই- সায়েন্স, পুরোটাই ক্যালকুলেশন। ক্যালকুলেশন সাইন্স বুঝতে পারছি, কিন্তু আমার ওরকমই লাগে, মানে আপনি এমন প্রেডিকশন করেন স্যার। 363153 কানেকশন। এখন প্রবলেম যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই মেয়েটির যা বয়স আমি দেখছি, এবং বয়স অনুপাতে আজকের দিনটাকে যদি আমি স্পট ইমপ্লিমেন্টেশন দ্বারা যদি ক্ল্যারিফাই করি, তাহলে এই মেয়েটির একবার বিবাহ হয়ে গেছে। হ্যাঁ স্যার। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে 9633 কানেকশন, বৃহস্পতি, এবং 5 নম্বর ঘরকে হিট করছে। একাধিক সন্তানের জননী এই মেয়েটি, হ্যাঁ স্যার, মানে এবং এর বৃহস্পতির অবস্থান যদি লক্ষ্য করা যায় 5th এবং 7th কানেকশন, প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু 7th কানেকশন 96, শনি শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স, মঙ্গল কেতুতেও যখন হিট করছে, লিভার জনিত কোনো প্রবলেমে কিন্তু তার হাজবেন্ড মারা গেছিল। এটা কিন্তু ডিভোর্সের জায়গা নেই, না না ওর মারা হাজবেন্ড গেছিল। কিন্তু মারা গেছে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ মারা এখানে গেছে। ডিভোর্সের কোনো সাড়ে গল্প তিন নেই, এবং সাড়ে লিভার তিন জনিত বছর আগে কোনো মারা কারণে গেছে, কিন্তু ঠিক, মারা লিভার গেছে, জনিত। তাই তো? আপনি কিন্তু মিরাকেল ম্যাজিক পুরোটাই, আপনি স্যার আরে সত্যি সত্যি বাবা, কিন্তু ঈশ্বর, পুরোটাই এটা মানতেই হবে। ক্যালকুলেশন। তুমি বুঝতে পারছো না? না না ক্যালকুলেশন পুরোটাই কিন্তু অঙ্ক। এখানে কোন রকমের ইলিউশন আবে ইমোশনও দারুণ দিলে বুড়ি বাবা, মিরাকেল ম্যাজিক, আপনি ভগবান তা নয়। পুরোটাই তো এখানে অঙ্কের খেলা। আপনার প্রেডিকশন নিয়ে কোনো কথা হবে না। আমি যে অঙ্কের খেলা কথাগুলো বুঝতে বলছি, পারি। যে প্রেডিকশন গুলো করছি, সেইগুলো ঠিক করছি তো? একদমই একদমই ঠিক করছেন, মানে ভাবা যায় না এরকম প্রেডিকশন। আমি তো মানে মনে হচ্ছে এই যেন মেয়েটির সব আগে একাধিক থেকে- সন্তান রয়েছে। হ্যাঁ স্যার। এ হিসাব মতন তাহলে বিধবা, বয়স সেরকম না হলেও কিছু করার নেই। কিন্তু এখন যদি তোমার সাথে এর বিবাহের জায়গাটার কথা বলো, তোমার ছক তো আমি ক্যালকুলেশন করছি না, সুতরাং আমি বলতে পারবো না। কিন্তু এই মেয়েটি দ্বারা ক্যালকুলেশন যদি করা হয়, তাহলে এই মেয়েটি অন্য যে কাউকে যদি বিবাহ করে, মানে একাধিক বিবাহের যোগ এই মেয়েটির নেই, এবং একাধিক বিবাহের জায়গায় যদি যাওয়া হয়, পরবর্তীকালে ডিভোর্স বা সেপারেশনের জায়গা অনিবার্য। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, 5th 11 কানেকশন 911 কানেকশনও কিন্তু হিট করছে। সুতরাং এই ক্ষেত্রে দুজনকে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করালাম, এবং তারপর দেখা যাচ্ছে তোমাদের বিবাহ দিয়ে দিলাম, সেটা কখনো সম্ভব নয়। এই মেয়েটির ডেফিনিট যোগের মধ্যে কিন্তু আর সেকেন্ড বিবাহ নেই। বিবাহ হলেও সেই বিবাহটা কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবে। ওই বিয়েই করলে তারপর দেখা যাবে আবার দ্বিতীয়টাও সেপারেশনের জায়গায় চলে গেল, বা দ্বিতীয় হাজবেন্ড থেকেও কিন্তু বিয়োগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। স্যার কিছুতেই করা গেল না স্যার। তোমাকে আনন্দ দেওয়াটা আমার কাজ নয়, তোমাকে দুঃখ দেওয়াটাও আমার কাজ নয়। একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজকের দিনে তুমি যখন তার হিসাব মতন বয়ফ্রেন্ড বা প্রেমিক বা লাভার হোয়াটএভার যাই হোক, তাহলে এই মেয়েটি তোমার সাথে কিন্তু শারীরিক সংসর্গ একাধিকবার করেছে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আই এম এক্সট্রিমলি সরি টু সে, এটাকে তুমি অস্বীকার করতে পারো না। চুপ করে থেকে তার মানে তুমি কিন্তু অ্যাকচুয়ালি মাথা নাড়াচ্ছ, হ্যাঁ স্যার, ইয়েস স্যার। যাকে তুমি সর্বপ্রথম বোনের মতন বলছো, আত্মীয়র মতন বলছো, তার বিয়ে হয়নি, সে একজন বিধবা, তার একাধিক সন্তান রয়েছে, তুমি তার সাথে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গায় চলে গেলে, সেক্সুয়াল রিলেশনের জায়গায় চলে গেলে, তার মানে তাকে তুমি আদৌ ভালোবাসো, তার সাথে প্রেমজ সম্পর্ক তোমার রয়েছে তা নয়। সেক্সুয়াল চাহিদা থেকেই আকর্ষণ সৃষ্টি হচ্ছে। তাহলে এই সম্পর্কের নিচে বা এই সম্পর্কের মধ্যে কোনো ভিত নেই, কোনো বিশ্বাসের জায়গা নেই, কোনো মর্যাদার জায়গা নেই, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যদি তুমি আমার কথা শোনো, তাহলে এই মেয়েটিকে তুমি কোনো মতেই বিয়ে করো না। আর আজকে আমার প্রেডিকশনটা শোনার পর থেকে এই মেয়েটির সাথে আর কোনো সম্পর্ক রেখো না।
পরিষ্কার। তার কারণ যদি তুমি আমার কথা অমান্য করো, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কোন রকমের রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো না, এবং অবশ্যই তারপর নেই। বিবাহ করো এবং তারপর 1-1.5 বছর তুমি সেই বিবাহিত জীবনকে সুন্দরভাবে কাটাও, তুমি তাহলে আমার কাছে এসো এবং আমাকে বলো যে আপনি অ্যাস্ট্রোলজির কিচ্ছু জানেন না। আমি না, একদম স্যার, আপনি হাঁটু তো- গেড়ে বসে আপনি- স্বীকার করে নেবো আমি ভগবান, অ্যাস্ট্রোলজির আপনি কিচ্ছু জানি গরম না। অ্যাস্ট্রোলজি। আমি আবার বলছি, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার একজন প্রেডিক্টার, সমাজ সংস্কারক নয়। যদি তোমাকে আঘাত দিয়ে থাকি, যদি তোমার কষ্ট হয়, না না স্যার, খুব কথা বলছিলে এখন একদম চুপচাপ হয়ে গেলে, তার মানে তোমার না, না, খারাপ স্যার, লাগছে, না। এক্সট্রিমলি সরি। শুনছিলাম স্যার, যেটা সত্যি সেটা আমাকে বলতেই হবে, সেটা শুনতে খারাপ লাগলেও আমাকে বলতে হবে। নমস্কার। নমস্কার। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। আপনার অনুষ্ঠান আমার অসাধারণ তুমি লাগে। আরম্ভ করছো ভাই, না, আমি আরম্ভ করছি না, তুমি মানে আরম্ভ আপনি করছো। অদ্বিতীয়, আপনাকে এত ভালো লাগে, এই মানে কি বলবো, মানে মনে হয় আমি ঈশ্বর দর্শন বলছি করছি 25 আপনাকে দেখতে। মিনিটের অনুষ্ঠান, অনেকে মানে হোল্ড করে রাখা হয়েছে, অনেককে। ডেট অফ বার্থ, বলছি, টাইম অফ বার্থ, মানে প্লেস আমি অফ এই যে বার্থটা তো কথা বলো। বলছি, মনে হচ্ছে ঈশ্বরের সাথে কথা বলছি। যাই হোক, 22শে নভেম্বর 1996 আমারই কিন্তু, হ্যাঁ, 1:20 AM কৃষ্ণনগরে আমার জন্ম। আপনাকে, আপনার কথা শুনলে, আপনাকে দেখলেই মনে হয় যেন ঈশ্বর দর্শন করছি। এবার তুমি একদম মানে- সুন্দরভাবে গুছিয়ে আরেকবার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলো। আচ্ছা স্যার, 22শে নভেম্বর 1996 1:20 AM কৃষ্ণনগরে আমার জন্ম। এটা আমারই প্রেডিকশন। শোনো, একটা কথা আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোমার কিন্তু বিজনেস হবে না, না স্যার, আমার তো বিরাট কোনো business মতেই রয়েছে। তোমার কিন্তু বিজনেস হবে না। স্যার, আমার বিরাট বিজনেস, আমার বিরাট ডাহা business। মিথ্যে কথা বলছো, না না, আমার বিরাট বিজনেস। তুমি ডাহা মিথ্যে কথা না বলছো। স্যার, মিথ্যে কথা নয়, আমার তো- তোমার বিরাট বিজনেস, হ্যাঁ, বিরাট এবং বিজনেস। সেই বিজনেসের তুমি যদি সাবঅর্ডিনেট হও, দ্যাট ইজ ডিফারেন্ট না, থিং, না, কিন্তু আমি- সেই বিজনেসের মালিক তুমি যদি হও, হ্যাঁ, তাহলে তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ঠিক নেই। না স্যার, আর আমার- এই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা যদি তুমি কোনো বিজনেসের মালিক হও, তাহলে আমি স্যার, এক্ষুনি আমাদের এই বিরাট প্রোগ্রামটা বন্ধ business, করে রেখে আমাদের একদম বিরাট- কুইক গিভ আপ করে আমি চলে যাবো, আর জীবনে কোনোদিন আমাকে কেউ আমাদের দেখতে বিরাট পাবে না business, অ্যাজ আমি এ মালিক। অ্যাস্ট্রোলজার হিসেবে। আমি মালিক, আমি মালিক, আমাদের বিরাট বিজনেস, আমি মালিক। এই যে বিজনেসটা বিরাট বড় বিজনেস, এই হ্যাঁ। বিজনেসটা তোমার তৈরি, তুমি নিজে, এই বিজনেসটা তোমার বিজনেস, তো তুমি না, স্যার। নিজে এই বিজনেসটাকে ধীরে 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 বড় করেছো, না স্যার, হ্যাঁ? আমার বাবা করেছিলেন, আমার বাবা। বিজনেসটাকে এক্সটেন্ড করেছো, নতুন প্রোডাক্ট লঞ্চ করেছো, বিজনেসটার এই যে বিরাট বিজনেস তুমি বলছো, হ্যাঁ, সেই বিরাট। বিজনেসের মালিক তুমি তো। এখন আমি মালিক, কিন্তু বাবার বিজনেস, এটা বাবার এই business টা তৈরি বিজনেসের করেছিলেন। মালিক তার মানে তোমার বাবা, হ্যাঁ, আমার বাবা আর কি। তার মানে তোমার বাবা, কিন্তু এখন তোমার আমি বাবার মালিক। বিজনেস। কিন্তু এখন- তাহলে তুমি বলছো তুমি বিজনেসের মালিক। হ্যাঁ স্যার, এখন তো আমি মালিক, আমার মানে তুমি তো এই business- মাত্র বললে তোমার তোমার তুমি এই বিজনেসের মালিক। আমি মানে এখন মালিক, মানে আমার তোমার বাবা মারা বাবার, গেছেন। তোমার বাবা মারা গেছেন, তো তোমার বাবা মারা গেছেন, হ্যাঁ, 9611 কারেকশন ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। তোমার বাবা মারা যাবার পর এই বিজনেসটা তুমি কতদিন ধরে, তুমি মালিক হয়ে মালিকের গদিতে বসে কতদিন ধরে বিজনেসটা চালাচ্ছ? না, তারপর আমার দাদা চালাচ্ছিল, কিন্তু হ্যাঁ, এখন চালাইনি, business-টা- তারপর কি হয়েছে? মানে এখন আমাদের মানে আলাদা আলাদা হয়ে গেছে, আচ্ছা, বিজনেসটা ভাগ করে তার মানে নিয়েছি। তোমার দাদা অ্যাকচুয়ালি পিতৃতুল্য যিনি, হ্যাঁ, তোমার তো পিতৃতুল্য, পিতার বাবা কাজটা মারা তিনি গেবার পর- পালন করছিলেন, হ্যাঁ, পিতার কাজটা তিনি পালন করছিলেন, পালন তার মানে করছিলেন, হিসেব মতন, এখন তাই তো? আমরা আলাদা আলাদা এবং business তিনি করে কিন্তু নিয়েছি। বিজনেসটা দেখছিলেন। হ্যাঁ, এর পরের কাহিনীটা আমি বলতে শুরু করি। এর পরের কাহিনী হচ্ছে 5th-7 কানেকশন, প্রেমজ সম্পর্ক, এবং সঠিক মেয়ের সাথে তোমার বিবাহ হয়নি। এই যে আমরা বারবার ধরে বলি শেয়ানে শেয়ানে বিবাহ হওয়ার জায়গাটা, সঠিক লেভেলে যে বিবাহ হওয়ার জায়গাটা, সেই বিবাহের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং তার ফলে কি হচ্ছে, তুমি একটা ভুল মেয়ের প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে বিবাহ করলে, সেই মেয়েটি ঘরে আসার পর এই যে তোমার মধ্যে বিজনেস পলিসির কোনো কিচ্ছু নেই, রুলস এন্ড রেগুলেশনস এর কোনো কিচ্ছু নেই, তোমার মধ্যে নিয়মানুবর্তিতা, নৈতিকতা কোনো কিচ্ছু নেই, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন কোনো কিচ্ছু নেই, কমিউনিকেশনের জায়গাটা কোনো কিচ্ছু নেই। সে এসে নেগেটিভিটিকে অফ করে তোমার মধ্যে সত্যি সত্যি একজন বিজনেসম্যানের প্রভাব, স্ত্রীরা অনেক ক্ষেত্রে কিন্তু হাজবেন্ডকে অনেক ভাবে পজিটিভ অর্থে কিন্তু
প্রভাবিত করে, তাদের জীবনটাকেই পরিবর্তন করে দেয়। সে এসে কি করলো যে এত বড় বিজনেস, দুই ভাইয়ের বিজনেসটাকে ডিভাইড করে দাও, আলাদা করে দাও, তোমার অংশটা তুমি নিয়ে নাও, ধান্দাবাজির কথা বললো। কিন্তু বিজনেসটাতে তুমি অর্ধেকটা নিলে, তোমার দাদা কিন্তু, তুমি বললে তোমার দাদা তোমাকে ছেড়ে দিল, সেই বিজনেসটা, বিজনেস করার জন্য যে বিজনেস পলিসি বা বিজনেস মেন্টালিটি বা প্রফেশনালিজমের প্রয়োজন, সেটা কিন্তু তোমার মধ্যে বিন্দু মাত্র নেই। তাই জন্য সেইটাকে পেয়েও তুমি কিন্তু সেটাকে ব্যবহার করতে পারছো না, বিজনেসটা চলছে না আসলে। সেটাকে পেয়েও সেটাকে কিন্তু তুমি ব্যবহার করতে পারছো না। বিজনেসটা আমি যে চলছে না। কথাগুলো বললাম সেই কথাগুলোর মধ্যে কোথায় মিথ্যে রয়েছে তুমি আমাকে বুঝিয়ে দাও। আজকের দিনে পুরুষ কিন্তু বড় অসহায়, জানো তো। আজকের দিনে তুমি কিন্তু বোঝাতে পারছো না, তুমি বুঝতে পারছো কিন্তু আমাকে তুমি বলতে পারবে না। তার কারণ কিছু বললেই কিন্তু বৈবাহিক জীবনের মধ্যে প্রবলেম চলে আসবে। কম্প্রোমাইজ, অ্যাডজাস্ট, স্যাক্রিফাইস করে কিন্তু তুমি বেঁচে রয়েছে। তোমার ভুল হয়েছিল কি? ভুল পাত্রীকে তুমি চয়ন করেছিলে, চয়েস করেছিলে এবং তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছো। সে প্রথমে এসেই কিন্তু ঘরটা ভেঙে দিল, প্রথমে এসেই কিন্তু বিজনেসটাকে টুকরো টুকরো করে তোমার নিজেরটা তুমি নিজে বুঝে নাও। সে একটিবার দেখলো না যে তার হাজবেন্ড কিন্তু বিজনেস করার উপযোগী নয়, সে কিন্তু বিন্দুমাত্র দেখলো না। কিছু বলার থাকলে তুমি বলতে পারো। গুরুদেব, আপনি যা বলছেন একদম ঠিক। মানে দাদাই সব দেখতো, দাদা কিন্তু আমাকে সমস্ত টাকা পয়সা সবকিছু দিত, কিন্তু বউ এখন শুনছে না, তাই জন্য বলতে পারছি। ভালোবেসে বিয়ে করেছিলাম, পরিবারে ঝামেলা হয়ে যাবে, ওর কথা না শুনলেও বলে ছেড়ে চলে যাবো, এই কেস করে দেবো, ওই কেস করে দেবো। ভয়তে দাদার সাথে আমাকে মানে মানে প্রায় বেইমানি করতে হলো। যদিও আমার অংশটা দাদা ছেড়ে দিয়েছি, কিন্তু আমি আসলে আমি ভীষণ ভুল করেছি, আমি জানি, কিন্তু আমার কিছু করার ছিল না স্যার। আমাকে কোনো কিছু শোনো শোনো, একটা কথা বলি, 25 মিনিটের অনুষ্ঠান অনেকেই ভুল করে রয়েছে। আমি আবার বলছি যে একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তোমার অনেক কথা আছে, অনেক কিছু বলার আছে, বলার আমি পুরুষ হিসেবে তোমার যন্ত্রণাটা বুঝতে পারছি, কিন্তু এই যন্ত্রণাটা শোনাটা আমার দায় দায়িত্বের মধ্যে কিন্তু পড়ে না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কেমন? এখন আমি তোমার আর কিন্তু তোমাকে আমি আর সময় দিতে পারছি না, কিছু করার নেই। হ্যাঁ নমস্কার, তাড়াতাড়ি, সময় নেই। নমস্কার স্যার, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। আমি আমার মেয়ের প্রেডিকশন করতে চাই। 14ই সেপ্টেম্বর 2005 বিকেল 3:24 কলকাতাতে জন্ম। স্যার আমি আমার মেয়ের প্রেডিকশন করাতে চাই। এবার একদম পরিষ্কার করে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আরেকবার বলো। আচ্ছা, 14ই সেপ্টেম্বর 2005 3:24 PM কলকাতাতে জন্ম। প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার কন্যার যে প্রেডিকশনের কথা বলছো, কন্যা কিন্তু আজকের দিনে ঘর ছেড়ে চলে গেছে, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি স্যার। দ্বিতীয়ত যেটা লক্ষ্য করতে পারছি, তুমি কিন্তু প্রায় কন্যাকে টর্চার করতে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্যার মানে কি বলবো আপনাকে, আপনি তো অন্তর্যামী, আপনি সব বোঝেন স্যার। মেয়েটা যেভাবে উশৃঙ্খল হয়ে যাচ্ছিল এবং মোবাইল এবং সারাক্ষণ ধরে কথা বলতো, কার সাথে যে কথা বলতো জানি না, সারা রাত জেগে কথা বলতো এবং পড়াশোনা কিছু করতো না, ঘরের কোনো কাজ করতো না, সঠিক সময় চান করতো না। তোমার মেয়ে তো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত ছিল তাই না? এই ফেসবুক বা ইউটিউব, এইগুলো কোন রকম শর্ট বানানো, হ্যান্ড বানানো, এইগুলো তো করতে বোধ হয়, খুব ভালো মতোই করতে বোধ হয়, সেখান থেকে আর্নিও করতে বোধ হয়। হ্যাঁ, ব্লগিং না কি বলে সমস্ত, মানে কি বলবো, কি পোশাক তার, মানে মাথা ঠিক রাখা যাবে না। ওর সামনে যদি আপনি আসতেন না, তাহলে মাথা ঠিক রাখতে দেখো, পারবে না। একটা কথা কিন্তু আমি অবশ্যই বলবো যে এই যে তোমার মেয়ে ঘর ছেড়ে চলে গেল, পিতৃবিরোধী হয়ে গেল এবং অন্য কোথাও রয়েছে, এর পেছনে কিন্তু তোমার তো দাদা রয়েছে, আমি দেখতে পাচ্ছি। তোমার দাদা আছেন, তোমার দাদার পরিবারের মানুষজন কিন্তু দায়ী। মানে পিতা এবং কন্যার মধ্যে কোন রকমের দেখা যাচ্ছে একটা মান অভিমানের জায়গা চলছে, সেখানে কোথায় সেইটাকে ঠিক করবে তা না করে তারা কিন্তু খোঁচা মেরে গনগনে আগুন করে দিল।
হ্যাঁ, পিতা এবং আমি জানি কন্যার মধ্যে কিন্তু আরো ডিস্টেন্স বাড়িয়ে দিল, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি জানি তবে আজকের দিনে আমি যেটা কিন্তু দেখতে পাচ্ছি তা হচ্ছে এই মেয়েটি কিন্তু প্রেমজ সম্পর্কে লিপ্ত, ভালো মতন প্রেমজ সম্পর্কে লিপ্ত, এবং বিধর্মী কোন ছেলের প্রেমজ সম্পর্কে লিপ্ত, এবং সে কিন্তু কিছুদিনের মধ্যেই বিবাহ করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ও আচ্ছা, এটা আমি জানতাম না স্যার। অ্যাকচুয়ালি আমি এই ধরনের বিয়ে একদম চাই না স্যার, এটা আমার ভীষণ অপছন্দ স্যার। আর তাছাড়া ওই যে ভিন্ন জাতের, এটা আমি একদম মন থেকে মেনে নিতে দেখো, পারবো না স্যার। তোমার চাওয়া না চাওয়াতে কোনো যায় আসে না, তোমার চাওয়া না চাওয়া আমার পছন্দ অপছন্দতে কোনো যায় আসে না। স্যার আমার তারাই কিন্তু তাকে শেল্টার দিয়েছে এবং সেখানেই আছে, এবং কিছুদিনের মধ্যে কিন্তু তারা বিবাহও করবে, এটা কিন্তু পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। এবং আজকের দিনে তো জানো, তুমি যদি আমার আজকের অনুষ্ঠানটা দেখে থাকো তাহলে তুমি জানো আমরা দুজনে বিয়ে করবোই যখন ঠিক হয়ে যায়, তার আগে থেকেই কিন্তু সমস্ত কিছু দিক দিয়ে প্রস্তুতি শুরু হয়ে যায়। বুঝতে পারছি আপনি কি বলছেন। এক্ষেত্রে আমার তো কিচ্ছু করার নেই, তার কারণ আমি আবার বলছি, তোমাকে সান্ত্বনা দেওয়া ছাড়া এক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই, কারণ আমি সমাজ সংস্কারক নই, আমি একজন প্রেডিকশন করলাম। বুঝতে পেরেছো? তুমি যে বলছো যে তুমি শাসন করেছো, কেন করেছো, বা তুমি কেন রাগ করেছো, খুব ন্যাচারাল ব্যাপার, কিন্তু খুব ন্যাচারাল ব্যাপার এইটা। সুতরাং মানে তোমার দিক দিয়ে দেখতে গেলে যদিও তুমি গায়ে হাত তুলেছো এটা ঠিক নয়, কিন্তু রেগে যাওয়াটা ভীষণ স্বাভাবিক। ঠিক কথা জানি আবার না। তার দিক দিয়ে যদি দেখা যায় তাহলে তার নিশ্চয়ই তার কোনো লজিক রয়েছে যেটা আমরা বুঝতে পারছি না। রাখি, এইখানে আমার কোনো কিছু করার নেই। সে আমার স্টুডেন্টও নয়, সে আমার কাছে এসে প্রেডিকশন করিয়ে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাইও করেনি, বা আমি যদি সেই মেয়েটিকে কোনো কথা বলি সেই মেয়েটি শুনবেও না, তাই না? হ্যাঁ, নমস্কার। নমস্কার স্যার, প্রণাম নেবেন স্যার। আমার জন্ম হচ্ছে 1980 1 ফেব্রুয়ারি। আরেকবার বলো। 1980 1 ফেব্রুয়ারি, জয়নগরে জন্ম। 11টা আরেকবার বলো, ভালো করে বলো। 1 ফেব্রুয়ারি 1980, জয়নগরে জন্ম। 11টা ওই 28 থেকে 38-এর মধ্যে। 11টা 28 থেকে 11টা 38-এর মধ্যে। তুমি কি চানাচুর, গাঁটিয়া ভাজা, তারপর এই সমস্ত স্ন্যাক্স এর বিজনেস করো নাকি? হ্যাঁ, ওটার সাথে মুড়িটাও করি, মুড়ির বিজনেস। 699693 কানেকশন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, তোমার ঋণের জায়গাটা কিন্তু হিউজ, অনেক ঋণ আমি যেটা লক্ষ্য করতে পারছি। অনেক ঋণ, 4-5 লাখ টাকা তো বোধহয় হবে নাকি? না 10 লাখের উপর স্যার, 10 লাখের উপর। এখন এক্সট্রিমলি সরি টু সে, আমি যদি ভুল বলি তুমি আমাকে অবশ্যই ধরিয়ে দেবে, আপনি ভুল কিন্তু আমি বলবেন না। জানি আমি ভুল বলতেই পারি না। না, আমি তার জানি। কারণ শুক্র এবং মঙ্গলের ব্যাড রিফ্লেকশন কিন্তু মঙ্গল কেতুর দ্বারা 11th হাউসকেও ড্যামেজ করছে, 6th হাউসকেও ড্যামেজ করছে, তাই জন্য এত ঋণ। তুমি কিন্তু চটজলদি অর্থ পাওয়ার জন্যই হোক, বা প্রথম দেখা যাচ্ছে 1-2 লাখ টাকা ঋণ হয়েছিল, একবারে অ্যাট এ টাইম সেই টাকাটা যাতে তুমি ঋণটা পরিশোধ করতে পারো সেই কারণের জন্যই হোক, তুমি কিন্তু ফাটকা রিলেটেড জায়গায় মারাত্মকভাবে জড়িয়ে গিয়েছিলে। হ্যাঁ স্যার, এবং স্বীকার করছি ডে স্যার। বাই ডে, মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার হ্যাঁ, তুমি কিন্তু আমি- হিউজ পরিমাণে অর্থ সেখানে মিসিং সব মানির জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, স্বীকার একদম করছি, স্যার। লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবার জায়গা। স্বীকার নেগেটিভ করছি, ভাবে স্যার। কিন্তু সূর্যের অবস্থান থাকার জন্য আইডেন্টিটি ক্রাইসিস। আমি যেটা করছি সেটা ঠিক করছি, তোমাকে ভুল সবাই করেছিলাম, বোঝাবার স্যার, ঠিক। চেষ্টা করেছিল, তোমার ওয়াইফ তো বোঝাবার চেষ্টা করেই ছিল, কিন্তু তুমি তার কথা শোনোনি, তাই না? একদম ঠিক বলছেন স্যার, আপনি একদম ঠিক। আমার বিরাট বড় ভুল হয়ে গেছিল, জীবনের বিরাট বড় ভুল স্যার। 10 লাখের উপর আমার দেনা স্যার, আমি কিভাবে শোধ করব বুঝে উঠতে পারছি না স্যার। আমি সত্যি একটা সময় ফাটকাতে, বা এই যে যেমন বলেন আইডেন্টিটি ক্রাইসিস, আমি মানে অনেকে আমাকে শোনো, বোঝানোর একটা চেষ্টা জিনিস কিন্তু করেছিল, পরিষ্কার স্যার, লক্ষ্য কিন্তু করা আমি- যাচ্ছে, 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ উচ্চস্থ হয়ে রয়েছে, এবং তার মানে পৈতৃক সম্পত্তির জায়গাটা কিন্তু তোমার রয়েছে, কোন পৈতৃক হ্যাঁ। সম্পত্তি, জমি বা বাড়ি কোনো কিছু তোমার রয়েছে, তাই তো? হ্যাঁ, পৈতৃক বাড়ি রয়েছে। তাহলে এই হ্যাঁ, ক্ষেত্রে মিথ্যা তোমাকে বলবো কি না। করতে হবে, তোমার যা হিউজ ঋণ হয়ে গেছে সেই ঋণ কিন্তু তুমি মুড়ি বিক্রি করে বা চানাচুর বিক্রি করে পরিশোধ করতে পারবে না। না, সুতরাং স্যার, না। ঋণের পিঠে ঋণ যাতে না চড়ে, না বৃদ্ধি পায়, তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু যে কোনো একটা সম্পত্তিকে সেল করে যে টাকাটা স্যার, পাবে, বাড়ি বিক্রি করব, এই এটা তো স্যাক্রিফাইস পৈতৃক কিন্তু তোমাকে সম্পত্তি। করতেই হবে, এটা আমি বিক্রি এই করতে চাইছিলাম স্যাক্রিফাইস না, কিন্তু স্যার। তোমাকে করতেই হবে।
চটজলদি সফল হওয়ার জন্য, অর্থ ইনকামের জন্য যখন ওয়েস্ট অফ মানিটা করেছিলে, কারি কারি টাকা যখন তুমি জলাঞ্জলি দিয়েছে, তখন তোমার এই যে মূল্যবোধের জায়গাটা কোথায় গিয়েছিল? তোমার যে সম্পত্তি রয়েছে, সম্পত্তির কিছুটা অংশ বিক্রি করলেই এই যে ঋণটা রয়েছে তার অর্ধেকটা পরিশোধ করা হয়ে যাবে। তাহলে এই স্যাক্রিফাইস কিন্তু তোমাকে করতে হবে। এটা কিন্তু অ্যাজ এ অ্যাস্ট্রোলজারের বাইরে গিয়ে তোমাকে বুদ্ধি দিলাম। এই বুদ্ধিটা দেওয়াটা কিন্তু আমার কাজ নয়, বুঝতে পেরেছো? তোমার কিছু বলার থাকলে তুমি বলো। স্যার আপনি কিভাবে ধরতে পারলেন আমি বুঝতে পারছি না। আমি কিভাবে স্যার, ধরতে আপনি পারলাম, কি করলাম, যা সেটা বড় কথা নয়। মানে আমি prediction- তুমি তোমার কি, আমি যেই প্রবলেম গুলো তোমার ধরলাম, এই প্রবলেমটাই তো তোমার প্রবলেম। একদমই তাই, বাস একদমই রাখো, তাই, একদমই। 25 মিনিট হয়ে গেছে, বলছি এক কথা, উত্তর দাও আরেক কথা। যাক, আজকে আর একদম সময় নেই, আজকের মতন এইটুকুই, নমস্কার।